আমার সকল প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের ইতিহাস ক্লাসে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, তা হলো নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ থেকে অনেক প্রশ্নই তোমাদের হয়ে থাকে। এখানে এই নীল বিদ্রোহ থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু তোমাদের আসেনি। তো এই বিষয়টি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ হয়তো ক্লাসে এ নিয়ে আর আলোচনা করা সম্ভব হবে না। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমি তো আছি। তো শুরু করা যাক আজকের আলোচনা, নীল বিদ্রোহ। তো নীল তোমরা বাড়িতে হয়তো দেখেছো, ব্যবহারও করেছো। বাড়িতে যে নীলটা তোমরা ব্যবহার করেছো সেটা হচ্ছে আসলে একটা কৃত্রিম নীল, রাসায়নিক পদ্ধতিতে তৈরি এই নীল। কিন্তু রাসায়নিক নীল যখন তৈরি হয়নি তখন নীল কিন্তু জমিতে চাষ করা হতো। কৃষক জমিতে নীল লাগাতো, চাষ করতো। সেই নীল নীল কুঠি বা নীল কারখানায় নিয়ে যাওয়া হতো এবং সেখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে কাপড়ে দেওয়ার ব্যবহারের উপযোগী করে তোলা হতো। তো ভারতবর্ষে নীল চাষ খুব প্রাচীনই বলা যেতে পারে। এখনো অনেক জায়গায় নীল চাষ কিন্তু হয়। তো ভারতবর্ষে আধুনিক পদ্ধতিতে যে নীল চাষ শুরু করেছিলেন তিনি হচ্ছেন একজন ফরাসি বণিক, যার নাম হচ্ছে লুই বোনার্ট। তিনি হচ্ছেন ভারতের প্রথম নীলকর। তিনি 1777 খ্রিস্টাব্দে এই নীল চাষ শুরু করেছিলেন। এরপর একজন ইংরেজ বণিক, তার নাম হচ্ছে কার্ল ব্লাম, তিনিও বাংলায় তিনি প্রথম নীলকুঠি স্থাপন করেছিলেন এই কার্ল ব্লাম। তারপর আস্তে আস্তে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক কর্মচারী এই নীল চাষ শুরু করেছিল। এমনকি ইংল্যান্ড থেকে অনেক বণিক আসতে শুরু করে বাংলা তথা ভারতবর্ষে, এবং তারা বাংলা এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনেক নীলকুঠি স্থাপন করলো এবং নীল চাষ শুরু করলো। যে সমস্ত এই ব্যবসায়ী ভারতে এসে এই নীল চাষ শুরু করেছিল তাদেরকেও আমরা নীলকর সাহেব বলে থাকি। তো এটা অষ্টাদশ শতকের শেষ দিকে এবং ঊনবিংশ শতকের প্রথমার্ধে নীল চাষ বাংলায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। তো আমাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে বাংলায় এত নীল চাষ কেন বৃদ্ধি পেয়েছিল, এই নীল কি হতো আসলে? তো এর উত্তর আমাদের মনে পড়ে হচ্ছে শিল্প বিপ্লবের কথা। তোমরা জানো কোথায়, কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? অবশ্যই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। তারপরে আস্তে আস্তে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইতালি, রাশিয়া, এরকম ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব সংঘটিত হয়। তো ইংল্যান্ডে প্রথম যে শিল্প বিপ্লবটা হয়েছিল সেটা কোন শিল্পে জানো? সেটা হচ্ছে বস্ত্রশিল্পে। বস্ত্রশিল্পের বিকাশ ব্যাপক হারে হয়েছিল। ইংল্যান্ডের একটা শহর ম্যানচেস্টার, সেটা তো বস্ত্রশিল্পের জন্যই বিখ্যাত হয়ে গেছে। তো যে ইংল্যান্ডে কারখানায় ব্যাপক হারে বস্ত্র উৎপাদন শুরু হলো, সেই বস্ত্রগুলোকে রাঙানোর জন্য, রং করার জন্য দরকার হতো নীলের। কারণ তখনও কৃত্রিম পদ্ধতিতে বা রাসায়নিকভাবে নীল বা রং চাষ, নীল উৎপাদন শুরু হয়নি। তার জন্য প্রয়োজন পড়তো এই ভেষজ নীলের। তার জন্য ইংল্যান্ডে যেহেতু ব্যাপক চাহিদা, ইংল্যান্ড তথা ইউরোপে ব্যাপক যখন চাহিদা বৃদ্ধি পেল এই নীলের, তখন বাংলায় তথা ভারতে নীল চাষ দারুণভাবে বৃদ্ধি পেয়ে গেল। তো বাংলায় এই নীলকররা যে পদ্ধতিতে নীল চাষ করতো সেটা হলো দুটো পদ্ধতিতে তারা নীল চাষ করত। একটা হচ্ছে তারা যেটাকে বলা হচ্ছে
এলাকা চাষ বা নিজ আবাদি চাষ, আর একটা ছিল দাদনী চাষ, বা এটাকে অন্যভাবে বলা হতো বে এলাকা চাষ বা রায়তি চাষ। এই দুটি পদ্ধতি চাষ করত। এই এলাকা চাষ বা নিজ আবাদি চাষ কোনটা ছিল? যখন নীলকররা নিজের জমিদারি বা নিজের জমিতে নিজের টাকা খরচ করে ভাড়াটিয়া শ্রমিক বা কৃষকের সাহায্যে নীল চাষ করত, তখন সেটাকে বলা হতো নিজ আবাদি চাষ বা এলাকা চাষ। অন্যদিকে কৃষককে তার নিজের জমিতে দাদনের বিনিময়ে যখন নীল চাষ করাতো, তখন সেটাকে বলা হতো দাদনী চাষ বা বে এলাকা চাষ বা রায়তি বা কৃষকি চাষ। এই দুই পদ্ধতিতে নীলকররা নীল চাষ করত। তবে তাদের সব থেকে লাভবান ছিল সেটা হচ্ছে রায়তি চাষ বা দাদনী চাষ, কারণ এখানে তাদের সেরকম বেশি পুঁজি বিনিয়োগ করতে হতো না। কিন্তু এলাকা চাষে তাদের পুরোপুরি তাদেরই অর্থ সেখানে বিনিয়োগ করতে হতো। তার জন্য তারা নীলকররা সবসময় দাদন চাষের দিকেই তাদের ঝোঁকটা বেশি ছিল। আর এখানে বলা যেতে পারে দাদন চাষের মাধ্যমেই কৃষকরা সবচেয়ে বেশি শোষিত হয়েছিল, এবং দাদন চাষের কৃষকরাই 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু করেছিল। ঠিক আছে, তা আমরা এবার এই নীল বিদ্রোহ কি কারণে সংগঠিত হয়েছিল, কি কারণ ছিল, সেগুলো আমরা একে একে জানব। তো আমরা একটু ছকের মাধ্যমে কারণগুলো একটু দেখবো। আমরা দেখতে পাচ্ছি ছক যে নীল বিদ্রোহের প্রথম যে কারণ ছিল দাদনী প্রথা, তারপরে ছিল নীলকরদের কারচুপি, প্রতারণা, নীলকরদের চরম অত্যাচার, সে সঙ্গে পঞ্চমাইন এবং সে সঙ্গে অবিচার। এই কারণগুলোর জন্যই নীল বিদ্রোহ সংগঠিত। আমরা এই কারণগুলি একে একে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে কারণটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দাদন প্রথা। এই দাদন প্রথা কি ছিল? নীলকররা কৃষককে বিঘা প্রতি 2 টাকা অগ্রিম অর্থ প্রদান করত। এই অগ্রিম অর্থ প্রদানটাকে বলা হতো দাদন। এই দাদন যখন একজন কৃষক নিয়ে নিত অগ্রিম অর্থ, তখন সেই কৃষককে তার সব থেকে ভালো জমিটি, যে জমিতে তারা ধান, গম বা এই জাতীয় খাদ্যশস্য তারা চাষ করতো, সেই ভালো জমিটিতে সে নীল চাষ করতে বাধ্য হতো। এবং সেই কৃষক নীলকরদের পূর্ব নির্ধারিত নির্দিষ্ট দামেই চাষিকে নীলকরদের কাছে তার নীল বিক্রি করতে বাধ্য হতো। এই পূর্ব নির্ধারিত নির্দিষ্ট দাম কিন্তু বাজার মূল্য থেকে অনেক কম ছিল। একটা হিসাবে দেখা যাচ্ছে যে যখন 1 মণ নীলের বাজার মূল্য ছিল 30 টাকা, তখন কৃষককে দেওয়া হতো মাত্র 4 টাকা। স্বাভাবিকভাবে কৃষকরা প্রচুর লোকসান হতো। এমনকি তারা নীল চাষ করে যে দাদনের পয়সাটুকুও তারা তুলতে পারত না, দাদনের পয়সা পরিশোধ করতে পারতো না। যেহেতু দাদনের টাকা পরিশোধ করতে পারছে না, তার জন্য তাকে আবার নেক্সট বছর আবার তাকে নীল চাষ করতে হচ্ছে। এভাবে দাদন নেওয়ার কারণে কোনোদিনই তারা নীল চাষ ছেড়ে বেরিয়ে আসতে পারত না। এই হচ্ছে দাদন প্রথার কুফল। যে কারণটা সেটা হচ্ছে নীলকরদের চরম অবিচার, প্রতারণা। বিভিন্ন পদ্ধতিতে কৃষকদের প্রতারিত করত। যখন কৃষক নীলকরদের কাছে নীল বিক্রি করতে আসতো, তখন নীলকররা কি করত? নির্দিষ্ট ওজনের বাটখারার পরিবর্তে বেশি ওজনের বাটখারা তারা রাখত, যাতে তারা ওজনে বেশি পায়। ওজনে বাটখারা সাহায্যে চাষিদের প্রতারিত করত। এমনকি তারা 1 বিঘা জমির দাদন দিত, কিন্তু তারা 2.5 বিঘা জমি চাষ করে নিত।
এমনকি যখন নীল বিক্রি করতে আসতো তখন নীল করা, নীল বীজের দাম, এমনকি দাদন নেওয়ার সময় একটা বন্ড স্ট্যাম্প পেপারে সই করতো, স্ট্যাম্প পেপারের দাম, এরকম বিভিন্ন দাম তারা কেটে নিয়ে নীল চাষিকে নীলের দাম দিত। এতে কি হতো, এতে নীলকররা তার 1 বিঘা জমিতে যত টাকা খরচ করে নীল চাষ করতো তার কিছু অংশই উঠতো না। একটা হিসাবে দেখা যাচ্ছে যে একজন কৃষকের, একজন নীল চাষির 1 বিঘা জমিতে নীল চাষ করতে তার খরচ হতো 13 টাকা 6 আনা। তো সেই 1 বিঘা জমি নীল বিক্রি করে সে পেত মাত্র 6 টাকা, অর্থাৎ সেই 1 বিঘা জমিতে তার 7 টাকা 6 আনা লোকসান হতো। ঠিক আছে, স্বাভাবিকভাবে তারা খুব দেওয়া হবে। নেক্সট যে কারণটা সেটা হচ্ছে নীলকরদের চরম অত্যাচার। যখন কোনো চাষি দাদন নিয়ে বা দাদনের পরিবর্তে বা দাদন নিতে অস্বীকার করে নীল চাষ করতো না, তখন তার উপর বিভিন্ন রকমভাবে নীলকররা অত্যাচার করত। অনিচ্ছুক চাষির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো, তার চাষের যে সাজ সরঞ্জাম সেগুলো কেড়ে নেওয়া হতো, তাদের বাড়ির যে মহিলারা ছিলেন তাদের সম্মানহানি করা হতো, এবং শেষ পর্যন্ত নীলকররা অনিচ্ছুক কৃষককে শাস্তি দেওয়ার জন্য লাঠিয়াল বাহিনী দিয়ে তুলে নিয়ে আসতে হতো নীলকুঠিতে, এবং নীলকুঠিতে এনে সেই অনিচ্ছুক চাষির উপর চরম অমানবিক অত্যাচার করত। আমরা একটু দেখবো এই নীলকররা কিভাবে এই নীল চাষিদের উপর অত্যাচার করত। নীলকররা অমানবিক ভাবে अब और कोई है जो इस कागज पर अंगूठा नहीं लगाना चाहता है? नहीं लगाओगे? नहीं लगाओगे? নেক্সট যে কারণটা হচ্ছে পঞ্চম আইন। লর্ড উইলিয়াম বেন্টিং 1823 খ্রিস্টাব্দে পঞ্চম আইন পাস করেছিল এই নীলকরদের সাথে। আমরা সাধারণত লর্ড উইলিয়াম বেন্টিংকে একজন ভালো কমান্ডার জেনারেল হিসাবেই জানি, কিন্তু তিনিও সাম্রাজ্যবাদীর পরিচয় দিয়েছিলেন। এই পঞ্চম আইন যে 1830 খ্রিস্টাব্দে পাস হয়েছিল, সেখানে বলা হয়েছিল যদি কোনো চাষি অপরাধ বলে গণ্য হবে এবং আদালতের দ্বারা সে শাস্তি পাবে। ঠিক আছে, তো এই আইনকে হাতিয়ার করে অনেক নীলকর নীল চাষিদের উপর আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করত। নেক্সট যে কারণটা ছিল নীলকৃতি, সেটা হচ্ছে অবিচার। নীল চাষিরা কোনো সময় আদালতে সুবিচার পেত না। নীল চাষিরা তাদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে যেতেন, কিন্তু ম্যাজিস্ট্রেটটা সবসময় এই নীলকরদের পক্ষে ছিলেন। তার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতে গিয়েও নীলকরদের অভিযোগের কোনো উত্তর তারা পায়নি বা সুধা পায়নি। ঠিক আছে, তো এরকম বিভিন্ন কারণে পরিপ্রেক্ষিতে নীল চাষিরা বিদ্রোহ করেছিল 1859 খ্রিস্টাব্দে। প্রথম যে জায়গায় বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরের কাছে চৌগাছা গ্রাম। যিনি প্রথম এই বিদ্রোহটা সংগঠিত করেছিলেন তিনি হচ্ছেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। এই বিশ্বাস ভাতৃদ্বয় প্রথম চৌগাছা গ্রামে বিদ্রোহ করেছিল। তাই নীল বিদ্রোহ যে সংগঠিত হয়েছিল তার আমরা 3টি পর্যায় দেখতে পাই। 3টি পর্যায়ে এই বিদ্রোহটা সংগঠিত হয়েছিল। প্রথম যে পর্যায়টা হচ্ছে যে প্রথমে নীল চাষিরা তাদের যে অভাব অভিযোগগুলো রয়েছে সেইগুলো বিভিন্ন পত্র পত্রিকা এবং সভা সমিতির মাধ্যমে প্রচার করে ইংরেজ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইল, যাতে তাদের সমস্যার সমাধান হয়। কিন্তু দেখলো যে না, ইংরেজ সরকার কোনো এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। তখন শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে কি করা হলো? এই পর্যায়ে তারা নীল চাষকে বয়কট করে দিল, যে না, আমরা কেউই নীল চাষ করবো না। ঠিক আছে, বয়কট আন্দোলন শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে। বয়কট আন্দোলন শুরু হলো তখন
নীলকরদের অত্যাচার বেড়ে গেল, নীল চাষিদের চরম অত্যাচার শুরু করলো। এরপরে যখন অত্যাচার বেড়ে গেল তখন তৃতীয় পর্যায়ে নীল চাষিরা সশস্ত্র বিপ্লব আন্দোলন শুরু করলো। তাদের নিজস্ব অস্ত্র শস্ত্র নিয়ে নীলকরদের উপর অভিযান শুরু করলো। অনেক নীলকুঠিকে তারা জ্বালিয়ে দিল, উড়িয়ে দিল, তাদের উপর আক্রমণ করলো। তা আমরা দেখবো কি করে এই তৃতীয় পর্যায়ে যখন আন্দোলন ছড়িয়ে শুরু হলো তখন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লো আন্দোলনটা। সমগ্র নদিয়া, 24 পরগনা, খুলনা, যশোর, ফরিদপুর, পাবনা, রাজশাহী, মালদহ, মুর্শিদাবাদ এরকম অবিভক্ত বাংলার বিভিন্ন জেলায় এই আন্দোলনটা ছড়িয়ে। তো এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের কথা আমাদের একটু জানতে হবে। তোমাদের আগে বললাম যে চৌগাছা, কৃষ্ণনগরের কাছে চৌগাছায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। এই দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাসকে বলা হতো বাংলার ওয়ার্ড টাইটলার। তোমরা জানো এই ওয়ার্ড টাইটলার কে ছিলেন? হ্যাঁ, এই ওয়ার্ড টাইটলার ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত কৃষক আন্দোলন নেতা। তাই ওয়ার্ড টাইটলার সঙ্গেই এই দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাসকে তুলনা করা হয়, তার জন্য এদের বলা হয় বাংলার ওয়ার্ড টাইটলার। এছাড়া ছিলেন খুলনার কাদের মোল্লা, পাবনার মহেশ বন্দ্যোপাধ্যায়, মালদহের রফিক মণ্ডল, তারপরে বাঁশবেড়িয়ার বৈদ্যনাথ সর্দার এবং বিশ্বনাথ সর্দার। এই বৈদ্যনাথ সর্দার এবং বিশ্বনাথ সর্দারকে ইংরেজরা তাদের কার্যকলাপকে ডাকাতি বলে মনে করত, তার জন্য ইংরেজরাই নাম দিয়েছিল বিশে ডাকাত। বৈদ্যনাথ সর্দার এবং বিশ্বনাথ সর্দারকে বলা হতো বিশে ডাকাত। ঠিক আছে, তো এরকম অনেক সাধারণ কৃষক এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। তো এই নীল বিদ্রোহের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে এই বিদ্রোহতে অনেক জমিদার অংশগ্রহণ করেছিল এবং নেতৃত্ব দিয়েছিল। অনেক জমিদার তাদের কার্যকলাপে তাদের দ্বারা অনেকেই নিগৃহীত শোষিত হয়েছিল, তার জন্য জমিদাররা নীলকরদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। যে সমস্ত জমিদার এই নীলকরের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছেন নড়াইলের জমিদার রামরতন রায়। এই রামরতন রায়কে কি বলা হয় জানো? বলা হয় বাংলার নানা সাহেব। এই নানা সাহেব 1857 সালে মহাবিদ্রোহের একজন বিখ্যাত নেতা, তার সঙ্গে তুলনা করা হয় এই রামরতন রায়ের। এছাড়া ছিলেন এই সুতাহাটির জমিদার মথুরানাথ আচার্য। তারপরে ছিলেন রানাঘাটের জমিদার শ্রীগোপাল পাল চৌধুরী। এছাড়া চণ্ডীপুরের জমিদার শ্রীহরি রায়। এরকম আরো অনেক জমিদার এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে। এছাড়াও এই বিদ্রোহের বিশেষ উল্লেখযোগ্য দিক ছিল যে এই বিদ্রোহে প্রথমবার আধুনিক শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করে সমর্থন করেছিল। এর আগে কোনো আন্দোলনে এই মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা লক্ষ্য করা যায়নি। এমনকি 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়েছিল এই মধ্যবিত্ত শ্রেণী, আধুনিক শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাই সেই মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল এবং ইংরেজের পক্ষেও ছিল। তো এই নির্বিদ্রোহে প্রথম মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা অংশ নিচ্ছে এবং তারা তাদের নিজস্ব পদ্ধতিতে এর প্রতিবাদ বিরোধিতা করছে। এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে অনেকেই অনেক সংবাদপত্রের সম্পাদক ছিলেন, অনেক সাহিত্যিক ছিলেন এবং বেশ কিছু উকিল এইতে নীল চাষীদের হয়ে বা নীল বিদ্রোহে অংশগ্রহণকারীদের পক্ষে সওয়াল করেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন। সম্পাদকদের মধ্যে সব থেকে যার নাম সর্বাগ্রে বলতে হয় তিনি হচ্ছেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তার বিখ্যাত একটা পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট, তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নিয়মিতই নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা প্রচার করেছেন। এরপরে যার নাম করতে হয় তিনি হচ্ছেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ তার সোমপ্রকাশ পত্রিকাতেও নীল চাষীদের কথা উল্লেখ করেছেন। এছাড়া শিশির কুমার ঘোষ
অমৃতবাজার পত্রিকায় তিনি নীলকরদের কথা, নীল চাষীদের কথা বলেছেন, নীল বিদ্রোহের কথা বলেছেন। অক্ষয় কুমার দত্ত, যিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, তিনিও নীল চাষীদের হয়ে কথা বললেন। তো এরকম অনেক সম্পাদক, সাংবাদিক তাদের পত্রপত্রিকার মাধ্যমে নীল বিদ্রোহকে সমর্থন করে তার প্রচার করলেন, অংশগ্রহণ করলেন। এছাড়া সাহিত্যিক নীল চাষীদের সমর্থনে এগিয়ে আসলেন, নীল বিদ্রোহকে সমর্থন করলেন। সাহিত্যিকদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলেন দীনবন্ধু মিত্র। তিনি 1860 খ্রিস্টাব্দে একটা নাটক লিখে ফেললেন। নাটকটি তোমার কত নিশ্চয় মনে আছে, নাটকটির নাম সেটা হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণ নাটকে নীলকরদের অত্যাচার, শোষণ, নিপীড়নের কথা তিনি উল্লেখ করেছেন। এবং এই নাটকটি যাতে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে, ইউরোপের সভ্য মানুষ যাতে জানতে পারে এই নীলকরদের আসল চরিত্র, তার জন্য এগিয়ে আসলেন মাইকেল মধুসূদন দত্ত এবং রেভারেন্ড জেমস লং, খ্রিস্টান মিশনারি। এই রেভারেন্ড জেমস লংয়ের অনুপ্রেরণায়, সহযোগিতায়, তার কথা মতো মাইকেল মধুসূদন দত্ত এই নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করলেন এবং সেই ইংরেজি অনুবাদটি এই রেভারেন্ড জেমস লংয়ের নামে প্রকাশিত হয়। এছাড়া রেভারেন্ড জেমস লংকে 1000 টাকা জরিমানা করা হয়েছিল এবং তাকে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। ঠিক আছে, এভাবে শিক্ষিত শ্রেণীর মানুষরাও এই বিদ্রোহে নেতৃত্ব বা সাহায্যে এগিয়ে এসেছিল। এইভাবে 1860 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের পরিসমাপ্তি ঘটেছে। তো 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয় চৌগাছা গ্রামে এবং শেষ হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। তো 1860 খ্রিস্টাব্দে ইংরেজরা উদ্যোগী হয় এই বিদ্রোহ কি করে থামানো যায় তার উদ্যোগী নেওয়া হয়েছিল। তা এই নীল বিদ্রোহের 1860 খ্রিস্টাব্দে থেমে গেল, কিন্তু এর যে একেবারে নিষ্ফল ছিল তা বলা যাবে না। এই বিদ্রোহের কিছু গুরুত্ব বা ফলাফল রয়েছে, আমরা ফলাফল একটু জানবো। ইংরেজরা 1860 খ্রিস্টাব্দে তারা নীল কমিশন গঠন করলেন। এই নীল কমিশনের রিপোর্ট প্রকাশিত হলো। এই নীল কমিশনের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হলো যে ইংরেজ যে সমস্ত নীলকর ছিল তাদের শোষণ নিপীড়নের কথা সেখানে স্বীকার করে নেওয়া হলো এবং কৃষকদের যে অভাব অভিযোগগুলো ছিল সেটা সত্য বলে সেটা মেনে নেওয়া হলো। এটা একটা বড় প্রাপ্তি যে প্রথম ইংরেজরা সেই নীলকরদের তাদের সহযোগী বলা যেতে পারে, তাদের যে অত্যাচারের কথা স্বীকার করে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে 1868 খ্রিস্টাব্দে অষ্টম আইন পাস হলো। অষ্টম আইনের মাধ্যমে নীল চুক্তি আইনকে বাতিল করে দেওয়া হলো এবং বলা হলো যে এখন থেকে কাউকে নীল চাষে বাধ্য করা যাবে না, নীল চাষ হবে কৃষকদের স্বেচ্ছামূলক, সেটা বলা হলো। এই বিদ্রোহ আর একটা বড় গুরুত্ব বা ফলাফল বলতে পারি আমরা যে এই বিদ্রোহ হচ্ছে বিভিন্ন শ্রেণীর মধ্যে একটা ঐক্যবদ্ধ সৃষ্টিকারী একটা আন্দোলন। এখানে বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু মুসলিম উভয় মিলে আন্দোলন করেছিল। এখানে শিক্ষিত অশিক্ষিত সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছিল, সেই সঙ্গে জমিদার কৃষকরা মিলিত অংশগ্রহণ করেছিল। এর আগে কোনো আন্দোলনে হিন্দু মুসলিম যদি আন্দোলন করে একত্রে, কিন্তু জমিদার কৃষক এক সহযোগী হয়ে এবং শিক্ষিত এবং অশিক্ষিত মিলে আন্দোলন করেছে একসাথে, খুব কম আন্দোলনে দেখা গেছে। এটা বড় একটা প্রাপ্তি। আরেকটা হচ্ছে যে এই আন্দোলনের ফলে ভারতবর্ষে জাতীয়তা বোধের জাগরণ ঘটেছিল বলা যেতে পারে। কারণ এই আন্দোলনের মাধ্যমে যে ইংরেজ তথা নীলকরদের যে অত্যাচার বিষয়টা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে দীনবন্ধু মিত্র যে নীল দর্পণ নাটক লিখেছিলেন, তার ফলে এই একটা ব্রিটিশ বিরোধী মানসিকতা গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে তৈরি হয়েছে। যে ব্রিটিশ ভারতের মানুষের মধ্যে একটা এই বোধ জাগ্রত হলো যে আমাদের সবার শত্রু হচ্ছে এই ইংরেজরা,
ইংরেজদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এভাবে এই নীল বিদ্রোহ ভারতবর্ষে একটা জাতীয়তাবাদী ভাবধারা জাগাতে সাহায্য করেছিল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নীল বিদ্রোহ। তো এখান থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে তোমাদের। যে প্রশ্নটি বড় প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ বা ফল ও ফলাফল আলোচনা করো, এই থাকতে পারে। বা হতে পারে নীল বিদ্রোহে মধ্যবিত্ত আধুনিক শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কি ছিল, হতে পারে। ছোট প্রশ্ন অনেক হতে পারে। ঠিক আছে, তো প্রশ্নোত্তর নিয়ে অন্যদিনে আলোচনা করবো। আজকে এইটুকুই। ঠিক আছে, ভালো করে তোমরা এই ভিডিওটা